সংস্কার প্রয়োজন নাই, গণভোট প্রয়োজন নাই, জুলাই সনদ প্রয়োজন নাই, গণভোটের বিধান সংবিধানে নাই। সংবিধানে কি আছে? সংবিধানে যেটা আছে সেটা কি কৃষকের জন্য কল্যাণকর? সংবিধানে যেটা আছে সেটা কি শ্রমিকদের জন্য কল্যাণকর? ওইটা তাহলে আমরা একটু দেখি বর্তমান সংবিধানে কি আছে। বর্তমান সংবিধানে যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রী সরকারের প্রত্যেকটা শাখাকে কুক্ষিগত করতে পারেন, রাজনীতিকরণ করতে পারেন, এবং এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র যারা ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতায় আছেন, যে রাজনীতিবিদরা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি যে আমলারা আছেন, মিডিয়ারা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদেরকেই শুধুমাত্র উপকারিতা দেয়, তাদেরকেই সুবিধা দেয়। যারা ক্ষমতার বলয়ের বাইরে আছেন তাদেরকে দেয় না। কিভাবে? সরকারের তো 3টা শাখা, আমাদের আইনসভা বা জাতীয় সংসদ আছে, বিচার বিভাগ আছে, এক্সিকিউটিভ আছে। কৃষকের ভোটে এমপি নির্বাচিত হয়ে সংসদে যান। কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ সবাই ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে যান। এটাই আমাদের আইনসভা, সরকারের একটা শাখা। তো আইনসভায় যেই এমপিরা বসেন, সাধারণ মানুষের ভোটে যেই এমপিরা যান, তারা কি কৃষকের পক্ষে সেখানে রায় দিতে পারেন? বর্তমান সংবিধানে কি আছে? কৃষকের পক্ষে তারা রায় দিতে পারেন না, তাদের রায় দিতে হয় দলের পক্ষে। দলের বিপক্ষে যদি রায় দেন তাহলে তিনি এমপি থাকতে পারবেন না। সেটা আমাদের বর্তমান সংবিধান। বর্তমান সংবিধানে বুঝলাম যে অনেক বর্তমান সংবিধানে জুলাই সনদের জায়গা হয়তো হবে না, কিন্তু বর্তমান সংবিধানে যেই ব্যবস্থায় আছে সেটা কি আমাদের আপামর জনসাধারণের উপকারে আসে, কল্যাণে আসে? যেই এমপি কৃষকের হয়ে কথা বলতে পারবে না, রায় দিতে পারবে না, কৃষক বিরোধী যদি কোনো আইন সেখানে আসে, তিনি কৃষকের হয়ে সেখানে ভোট দিতে পারবেন না, জনসাধারণের হয়ে ভোট দিতে পারবেন না, রায় দিতে পারবেন না, তাহলে সেই আইনসভা কিভাবে জনপ্রতিনিধিত্ব করেন? সেই এমপি কিভাবে জনগণের প্রতিনিধি হয়? এই পরিবর্তনগুলি আমরা আনার কথা বলছি, এবং গত কয়েক মাস ধরে এই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে। বিগত বছরগুলোতেও আপনারা বলেছেন যে এই পরিবর্তনগুলো দরকার, সংসদকে কার্যকর করা প্রয়োজন। সংসদ তো শুধু দলের সংসদ হয়ে থাকলে হবে না, সরকারি দল, বিরোধী দলের সংসদ, জনগণের সংসদ কবে হবে? কৃষকের সংসদ কবে হবে? শ্রমিকের সংসদ কবে হবে? ওনার এমপিদের যদি হাত পাই বাধা থাকে, যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারেন, তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে? এরপরে আসি এক্সিকিউটিভের। এক্সিকিউটিভের অনেকগুলো অঙ্গ আছে। এর মধ্যে একটা যদি ধরি আমরা, ক্যাবিনেট, মন্ত্রীরা যারা আছেন। মন্ত্রী যখন দুর্নীতি করবে তার জবাবদিহিতা কে নেবে? মন্ত্রী যখন কার অধিকার হরণ করে নেবে, মানবাধিকার লঙ্ঘন করবে, তার জবাবদিহিতা কে নেবে? ক্যাবিনেটের জবাবদিহিতা নেওয়ার কথা পার্লামেন্টের, কিন্তু পার্লামেন্টেরও হাত পা বাঁধা। প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে সেটা কৃষককে এফেক্ট করবে না, কৃষককে প্রভাবিত করবে না? তাহলে সংবিধানে যেভাবে আছে, যেখানে দুর্নীতি জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নাই, কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সে দুর্নীতি করে, সেই দুর্নীতি দমন কমিশনার কি নিয়োগ দিবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে। আমার যিনি নিয়োগকর্তা তার জবাবদিহিতা আমি নিশ্চিত করব, সেটা এখন বর্তমানে সংবিধানের বিধান। এটার বাস্তবতাও তো আমরা দেখেছি, এটা তো কাজ করেনি। দুর্নীতি দমন কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে নাই, সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, বিরোধী পক্ষকে দমনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ব্যবস্থায়, বর্তমান সংবিধানে যে ব্যবস্থাগুলো আছে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার মেকানিজমগুলো খুবই দুর্বল। যেই মন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে তিনিই আবার মানবাধিকার কমিশনের বাছাই কমিটির মধ্যে আছেন। মানবাধিকার কমিশন যে ইনভেস্টিগেট করবেন যদি কোনো মন্ত্রী বা কোনো আমলা কার অধিকার হরণ করে, সেই মানবাধিকার কমিশনের নিয়োগ হয় একটা বাছাই কমিটির মাধ্যমে। বাছাই কমিটিতে কারা আছেন? বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী, বাছাই কমিটিতে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে আছে স্পিকার, সংসদের স্পিকার থাকবেন, আইন কমিশনের প্রধান থাকবেন, এবং স্পিকার দুজনকে মনোনয়ন করবেন যারা একজন দলের এবং আরেকজন বিরোধী দলের। তো এখানে তো আর নিরপেক্ষতা নিশ্চিত করার কোনো মেকানিজম নাই। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগকর্তা, তাদের যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা তারাই তাদেরকে নিয়োগ দিচ্ছেন। এই জন্য তো এই ব্যবস্থা কাজ করছে না। এই ব্যবস্থাগুলো পরিবর্তনের কথা আমরা বলছি। যখন বছরের পর বছর দুর্নীতি হচ্ছে, দুর্নীতির কারণে আমাদের দৈনন্দিন পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন আনকন্ট্রোলেবল হচ্ছে,
যখন দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যায় সেটা কৃষককে এফেক্ট করে না, প্রভাবিত করে না? দাম বাড়ে, ইনফ্লেশন হয়, কিন্তু কৃষক তো তার পণ্যের ন্যায্য মূল্য তিনি নিজে নির্ধারণ করেন। ওনার ইকুইপমেন্ট দরকার, সারের দাম বাড়ে, বিভিন্ন জিনিসের দাম বাড়ে, কিন্তু ওনার যে পণ্য, কৃষি পণ্য উনি উৎপাদন করেন সেটার মূল্য আবার নির্ধারণ করার এখতিয়ার কৃষকের। সরকার যখন পণ্য নেয়, প্রকিউর করে, তখন এই বছর কৃষকের থেকে সরাসরি না মিল মালিকদের থেকে বেশি নেয়ার ব্যবস্থা করেছিলেন। কেন? কৃষক সরাসরি তো বেশি নেওয়ার কথা, কিন্তু মিল মালিকদের থেকে বেশি নেওয়ার একটা কারণ হচ্ছে এই মিল মালিকরা এগেন রাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে থাকে। এরপর আসি বিচার বিভাগে। বিচার বিভাগে আমাদের প্রধান বিচারপতি তিনি নিয়োগপ্রাপ্ত হন আমাদের রাষ্ট্রপতি সংসদে যারা এমপি আছেন তাদের থাকে। তাহলে এই যে গোলকধাঁধার মধ্যে আমরা ঘুরছি, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা শাখা, বিচার ব্যবস্থা বলেন, এক্সিকিউটিভ বলেন এবং সংসদ বলেন, সবকিছু একটা জায়গায় ধরা, সবকিছু প্রধানমন্ত্রীর ক্ষমতার কাছে কুক্ষিগত থাকে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কেউ প্রশ্ন করতে পারে না, তাকে জবাবদিহিতার মধ্যে আনার কোনো ব্যবস্থা নাই। একজন কৃষক যখন বলছে যে আমি ন্যায্য বিচার চাই, সেটা কি উনি বিচার ব্যবস্থা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন না? যখন বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত থাকে, বিচার ব্যবস্থা যখন সরকারি পক্ষের কাছে কুক্ষিগত থাকে, যখন সঠিক বিচার নিশ্চিত করা না যায়, তখন তো সেটা কৃষক, শ্রমিক, সকল সাধারণ জনগণকে প্রভাবিত করে। তো এই যে এই কথাটা বলা যে সংস্কার প্রয়োজন নাই, পরিবর্তন প্রয়োজন নাই, জুলাই সনদের প্রয়োজন নাই, কারণ কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ এগুলো বোঝে না, তাদের জীবনে এগুলো কোনো প্রভাব ফেলে না, এটা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত একটা কথা। কৃষকের, শ্রমিকের শুধু ভোটটা লাগবে। ভোট দেওয়ার সময় কৃষক, শ্রমিক তারা বুঝতে পারে যে ভোটটা কাকে দিব, ততখানি তাদের জ্ঞান আছে, কিন্তু তাদের জীবনের তারা যে বিচার চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, সেই কথা তারা বুঝতে পারেন না। এটাই আমাদেরকে রাজনীতিবিদরা শেখাতে যাচ্ছে, কিন্তু আমরা বলছি এটা আসলে বাস্তবতা না। আমরা কৃষকের কাছে গিয়েছি, শ্রমিকের কাছে গিয়েছি, ওনারা আমাদের কাছে এসেছেন। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা তাদের উঠানে বসেছি, তাদের চায়ের দোকানে বসেছি এবং দেখেছি কি বিপুল আকাঙ্ক্ষা আছে পরিবর্তনের জন্য। এই যে চিন্তা করা যে জনগণ সংস্কার বোঝে না, জনগণ পরিবর্তন বোঝে না, এটা খুবই পেট্রিয়ার্কাল একটা ধারণা এবং এটা আসলে বাস্তবসম্মত না। যারা চিন্তা করছেন যে সংস্কারকে এবার পাশ কাটিয়ে যাবেন, জনগণকে আবারও প্রতারণার একটা ফাঁদে ফেলবেন, এবার আসলে মনে হয় পার পাওয়ার উপায় নাই। জনগণ খুব ভালো করেই বোঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে, কোথায়। চিন্তা করার কোনো কারণ নাই যে সবাই খুব নাইভ হিসেবে বসে আছেন। কৃষি প্রধান দেশ, কৃষকের প্রতি বঞ্চনা বছর পর বছর হয়ে আসছে। বন্যা হয়, সেখানে কৃষকের কোনো সোশ্যাল প্রোটেকশন নাই, কৃষক নিজেই আবার রেজিলিয়েন্ট হয়ে এই জায়গাটাতে অ্যাডজাস্ট করে নেন। কোনো ধরনের সামাজিক সুরক্ষা নাই, দামের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ নাই। আমাদের রাষ্ট্রটা যেভাবে চলে আসছে, ক্ষমতার বলয়ের কাছাকাছি যারা আছেন শুধুমাত্র তার জন্যই রাষ্ট্রটা কাজ করে। যারা ক্ষমতার বলয়ের থেকে দূরে, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ, তার জন্য রাষ্ট্র কাজ করে নাই। সেই জায়গায় আমরা আর যাব না। আমাদের নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, জনসাধারণের রাজনীতি, কৃষকের জন্য রাজনীতি, শ্রমিকের জন্য রাজনীতি, এবং এই বাংলাদেশটাই আমরা গড়ে তুলব যেখানে শুধুমাত্র ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদের অধিকার সুরক্ষিত হবে, অন্য কারো অধিকার সুরক্ষিত হবে না। ওই বাংলাদেশ আর থাকবে না। আমাদের নতুন বাংলাদেশ, আমাদের বর্তমান যে বাংলাদেশ, সেখানে কৃষকের অধিকার সুরক্ষিত থাকবে, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে, এবং সেই জন্য সংবিধানে যা যা প্রয়োজন, যা যা পরিবর্তন প্রয়োজন, সবগুলো আমরা এনেই ছাড়ব। সকলকে অনেক ধন্যবাদ।